প্রেমের সমাধি নামক সিনেমার কালজয়ী বিরোহী গানের মাধ্যমে থানার একটি স্পেশাল রুমের গেট খুলল। ব্যাকসাইড থেকে একজনকে দেখা যাচ্ছে যে কিনা রিল্যাক্সে পায়ের উপর পা তুলে অ্যানালগ যুগের টেপ রেকর্ডারে ওই গানটা শুনতেছে। ওই যে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। টেবিলে চায়ের কাপে ধোয়া উঠছে, কভারেবন্দি পিস্তল, তার পেছনে প্রশাসনিক ক্যাপ, ওয়াকিটকি, ক্যালেন্ডার এবং ওয়ার্ল্ড গ্লোব। এরপরেই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চেয়ারে যে লোক বসে আছে তার নাম সাইম জব্বার। পদবি হচ্ছে অফিসার ইনচার্জ, অর্থাৎ তিনি একটি থানার ওসি। হাতে লেজার লাইট নিয়ে নোটিশ বোর্ডে ঝোলানো সন্দেহভাজনদের তালিকায় কিছু একটা খুঁজছেন। হঠাৎ বলে উঠলেন, হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। আর এরপরেই যে চেহারাটা আমাদের সামনে এলো সে আর কেউ না, বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সেরা সাইকাখোর প্রেমিক বাপ্পারাজ। অধিকাংশ সিনেমায় প্রেমিকার মন জয় না করতে পারলেও তিনি কিন্তু সিনেমার দর্শকদের হৃদয় জয় ঠিকই করে নিয়েছেন। এই বাপ্পারাজকে নিয়ে আমার অনেক কথা বলার আছে। ভাবতেছিলাম অনেক আগে থেকেই যে বাপ্পারাজ, আমিন খান, এরকম হারিয়ে যাওয়া যে সমস্ত চলচ্চিত্রের এক সময়কার তারকা যাদেরকে আমরা এখনো পর্যন্ত আসলে মিস করি, সিনেমায় পুনরায় ব্যাক চাই কিন্তু পাই না, এদেরকে নিয়ে আস্তে আস্তে ভিডিও করব। যাই হোক, ইতিপূর্বেও আমি অনেক ভিডিওতেই বলেছি যে এই সমস্ত তারকা যাদের চাহিদা এখনো পর্যন্ত আছে তাদেরকে আবারও ব্যাক করে আনা উচিত। তাহলে বাংলা সিনেমার যে চিত্র সেটা পাল্টে যাবে, তাহলে বাংলা সিনেমার সুদিন ফিরতে বাধ্য। কিন্তু না, পরিচালক প্রযোজকেরা এখন ট্রেন্ড খুঁজে। এই দেখেন না, বাপ্পারাজের কামব্যাক হইল, কিন্তু এতদিন কেন হইল না, এখন হঠাৎ করে কেন হইল? এখানেও একটা ট্রেন্ডি ব্যাপার স্যাপার আছে। ওই যে হ্যানা কোথায়, বাড়িঘর এত সাজানো কেন, বুঝেন নাই? এই ডায়লগটা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া জুড়ে একদম ভাইরাল হয়ে যায় এবং হঠাৎ করে ট্রেন্ডে চলে আসে বাপ্পারাজের নাম। ইভেন বছর জুড়ে বাপ্পারাজ কিন্তু এই সমস্ত মিমিক্রির মধ্যে ট্রেন্ডেই থাকে। তো এই বিষয়টাকে খেয়াল করেছে প্রযোজনা প্রতিষ্ঠান, এ কারণেই বাপ্পারাজ আজকে এই ধরনের একটা টিজার নিয়ে হাজির হতে পেরেছে। অথচ এই বাপ্পারাজ কিন্তু অভিনয়ের দিক থেকে বলি, এই বাপ্পারাজ কিন্তু দর্শক চাহিদার দিক থেকে বলি, সব দিক থেকেই বর্তমানের অনেক অনেক ছাপড়ি মার্কা হিরোগুলার তুলনায় যথেষ্ট ভালো। বলিউড হলিউডে 60 ঊর্ধ্ব অনেক তারকা আছে, সুপারস্টার, মেগাস্টার, তাদেরকে বারবার বড় বড় কাজে আমরা দেখতে পাই। তারা যদি কিছুদিনের জন্য লুকিয়েও থাকে, তারপর হঠাৎ করে দেখি যে বিগ একটা ওয়ার্কের মাধ্যমে দর্শকদের সামনে হাজির। অথচ আমাদের দেশে আমাদের ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকেরা বাপ্পারাজকে চোখে দেখে না, আমিন খানকে চোখে দেখে না, শাকিল খানকে চোখে দেখে না, আরও এরকম আরও অনেকেই আছে যাদেরকে আমাদের পরিচালক প্রযোজকেরা কিন্তু চোখে দেখতে পায় না। তখনই চোখে দেখে খুব স্বল্প সময়ের জন্য, যখন কোনো একটা কারণে, তাদের পূর্বের কোনো কাজের কারণে বা যে কোনো কারণে তারা ট্রেন্ডে চলে আসে। তখন এটাই হচ্ছে দুঃখের জায়গা, এটাই হচ্ছে আফসোসের জায়গা যে আমাদের চলচ্চিত্র পরিচালক প্রযোজকেরা বর্তমানে আসলে সুদূর প্রসারী কোনো পরিকল্পনার কথা ভাবে না, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কোনো কিছু ভাবে না। যাই হোক, অবশেষে ট্রেন্ডের কারণে হলেও হোক আর যে কারণে হলেই হোক, বাপ্পারাজের কামব্যাক হতে যাচ্ছে। বাপ্পারাজের একটা আপকামিং ওয়েব সিরিজ, মেবি ওয়েব ফিল্ম আর ওয়েব সিরিজ যেটাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট টিজার দেখলাম, যেই অ্যানাউন্সমেন্ট টিজার বলতেছে যে বাপ্পারাজ আবার ফিরে আসতেছে এবং তাকে আমরা আসলে যেভাবে দেখতে চাই সেভাবেই ফিরে আসতেছে। কারণ তাকে আমরা ছোটোখাটো যে কোনো একটা সিনে অভিনয় করতে দেখতে চাই না। তার মতো একজন হিরো, সে কিন্তু অভিনয়ের দিক থেকে দুর্দান্ত, তার ব্যক্তি জীবনে কোনো ঝুট ঝামেলা নাই, তার নামে কোনো অপপ্রচার চালানোর মতো এমন কোনো বিষয়ই সে রাখে নাই। আপনারা যদি বাপ্পারাজের পারিবারিক স্ট্যাটাসও দেখেন, সেখানেও দেখবেন যে একদম স্বচ্ছ, পরিষ্কার, কাচের মতো পরিষ্কার। তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে সবকিছুই দারুণ। অথচ দেখেন কি আফসোসের বিষয়, এই বাপ্পারাজ আলোচনায় নাই। আলোচনায় থাকবে কেমনে? ওই যে তার সবকিছু স্বচ্ছ, তাকে নিয়ে অযথা লেখালেখি করার তো কোনো ইস্যুই নাই, বুঝেন নাই? এই জন্য কিন্তু সে আসলে কিছুটা আড়ালে চলে গেছে। আবার অপরদিকে দেখেন আমিন খান, তার অবস্থা ওই একই, তাকে নিয়ে লেখালেখি করার মতো কিছু নাই। তো হলুদ সাংবাদিকদের পেটের খোরাক তো সে হইতে পারবে না, এই কারণে সেও আলোচনায় নাই। কিন্তু দীর্ঘদিন পরেও কাজী কথা বলছে, বাপ্পারাজের কাজী কথা বলল। তার দীর্ঘদিন আগের করা প্রেমের সমাধি নামক সিনেমার গান থেকে শুরু করে ডায়লগ, ইভেন তার প্রত্যেকটা সিনেমার এই স্যাকা খাওয়া পার্টগুলা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একদম ছয়লাভ হয়ে থাকে। হঠাৎ করেই কেন যেন কার মাধ্যমে যে এটা হইল বুঝলাম না, ভাইরাল হয়ে গেছে তার ওই সিনেমা, ওই প্রেমের সমাধির একটা নির্দিষ্ট সিন, ডায়লগ। যাই হোক, সেটার মাধ্যমে বাপ্পারাজ আবারও পুনরায় আলোচনায় এসেছে। বর্তমানের দর্শকের কাছে বাপ্পারাজ এখন ট্রেন্ডি টপিকে পরিণত হয়েছে। আর সাথে সাথে বর্তমানের প্রযোজক পরিচালকদের ঘুম ভেঙে গেছে। তারা বাপ্পারাজকে নিয়ে তৎক্ষণাৎ একটা টিজার অ্যানাউন্স করে ফেলছে, তারা একটা টিজার মেক করে সেটা আবার আপলোডও করে ফেলছে। জানি না এইটা তারা আসলে আগেই করছে নাকি এই যে যেটা ভাইরাল হইলো এটা হওয়ার পরে খুব স্বল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে ফেলছে, জানি না। বাট অ্যানাউন্সমেন্ট টিজারটা যে আসছে, খুব খুব শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে এবং খুব
দেখতেও দারুণ লাগতেছে। বাপ্পারাজের কামব্যাকটা কিন্তু স্পেশাল ভাবেই হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এতদিন আমরা তাকে দেখে এসেছি একটা নির্দিষ্ট জোনে, সবসময় সে ছিল হচ্ছে চেকাখোর প্রেমিক বা স্যাক্রিফাইস ক্যারেক্টার যাকে বলে, কিন্তু সেই জোনে সে ছিল সব থেকে সেরা। এটাও কিন্তু তার প্রতিভার আত্মপ্রকাশ ঘটায়। তো সে একজন ভালো অভিনেতা, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। তাকে সেইভাবে ব্যবহার করতে আমাদের দেশের পরিচালক প্রযোজকেরা ব্যর্থ, সেটার প্রমাণ কিন্তু সে বরাবরই দিচ্ছে। সে মিডিয়া থেকে আড়ালে আছে, সে সিনেমার বাইরে আছে, অথচ তার করা সেই আগের কাজগুলো কিন্তু ট্রেন্ডে আছে, অল টাইম ট্রেন্ডে আছে। এখন তো নির্দিষ্ট একটা পোর্শন নিয়ে আলোচনা হচ্ছে, ওই হ্যানা ওইটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা ডায়লগ, ইচ অ্যান্ড এভরি সং এখনো পর্যন্ত কিন্তু সবাই পছন্দ করি আমরা। ইভেন এখনো পর্যন্ত তার যে রেকর্ড, এই যে সেকা খাওয়া সিনেমাগুলোর মধ্যে তার যে এক্সপ্রেশন, তার যে ইমোশনালি দর্শককে ক্যাচ করার যে একটা দারুণ প্রতিভা, সেটাকে কেউ বিট করতে পারে না এখনো পর্যন্ত। তো তার মানে বোঝা যায় যে তাকে যদি অন্য কোনো চরিত্রও দেওয়া হয়, সেইভাবে যদি তাকে আসলে প্রেজেন্ট করা হয়, সে সেখানেও ভালো করবে। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছে তাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা নায়ক যদি রোমান্টিক সিনেমায় পারদর্শী নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়, তারপরে তাকে আর অন্য কোনো ক্যারেক্টার ভাবা হয় না, তারে শুধু ওই তারে দিয়ে শুধু ওই রোমান্টিক গল্পই করাবে। তারপর কেউ যদি একটু মনে করেন অ্যান্টি ক্যারেক্টারে ঢুকে পড়ে, তাহলে আর সে জীবনে কোনোদিন ভালো কোনো ক্যারেক্টার করতে পারবে না, মানে ভালো চরিত্রের কোনো ক্যারেক্টার করতে পারবে না, তাকে সারা জীবন ওই ভিলেনই করতে হবে। আবার কেউ যদি আইটেম গানে নেচে ফেলে একবার কোনো অভিনয় শিল্পী, তাহলে সে আর কোনোদিন ভালো কোনো চরিত্রে অভিনয় করতে পারবে না, সে আইটেম গার্ল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের চলচ্চিত্র প্রযোজক পরিচালকদের চিন্তার সীমাবদ্ধতা। তারা শিল্পীদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না। তারা শিল্পীদেরকে চিন্তা করে শুধুমাত্র কিভাবে তাদের মাধ্যমে পকেটের টাকা ভরা যাবে, হ্যাঁ, কাকে দিয়ে কোনটা করাইলে তৎক্ষণাৎ হিট পাওয়া যাবে, কোনো এক্সপেরিমেন্টের দরকার নাই, এই ধরনের চিন্তা ভাবনা। এই কারণে আমাদের চলচ্চিত্রের অবস্থাও বেহাল, সিনেমা হল একের পর এক চলে যাচ্ছে ভোগে। যাই হোক বন্ধুরা, বলতেছিলাম বাপ্পারাজের কথা। এই বাপ্পারাজ কিন্তু নেপোকিট, অর্থাৎ মহানায়ক রাজ্জাকের ছেলে। অথচ বিশ্বাস করেন, ছোটবেলা থেকে যখন থেকে আমি তার সিনেমা দেখেছি, কখনোই আমি ওই বিষয়টা আসলে কল্পনাও করি নাই, বা ওইটা আমার ফিলই হয় নাই যে সে একজন তারকার ছেলে। সে একজন তারকার ছেলে বলে তাকে লভিংয়ের মাধ্যমে ঢোকানো হয়েছে, এরকম চিন্তা আমার হয় নাই, মানে ওই ফিলটা আমি পাই নাই। অনেকেই আছে নেপোকিট না, কিন্তু মনে হয় ও মনে হয় কারো না কারো মাধ্যমে ঢুকছে, প্রতিভা নাই কিন্তু অভিনয় করে খাইতেছে। এরকম একটা ফিল কিন্তু বাপ্পারাজের ক্ষেত্রে হয় নাই, কারণ বাপ্পারাজ যথেষ্ট যোগ্য ছিল। প্রথম থেকেই দর্শকদের সে কানেক্ট করতে পারছে, তার অভিনয়ের প্রতিভার মাধ্যমে সে কিন্তু প্রমাণ করেছে যে না, আমার বাবা অভিনেতা বলে আমি হচ্ছে মান্না ঢুকে গেছি, ব্যাপারটা এরকম না, আমি আমার যোগ্যতা দিয়েই আসছি। আমার মনে হয় যে পরিচালক প্রযোজকদের এখন বোঝার সময় এসেছে যে শুধু বাপ্পারাজ না, এরকম আরও যারা আছে, প্রতিভা আছে, কাজ করতে চায়, চাহিদাও আছে দর্শকদের মধ্যে তাদের, কিন্তু তাদেরকে আপনারা মূল্যায়ন দিতেছেন না। তাদেরকে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনাদের পকেটে টাকাও ঢুকবে, বাংলাদেশের চলচ্চিত্র আবার সেই সোনালী সময় ফিরে পাবে। একজন বাপ্পারাজ শুধু তার সিনেমায় অভিনয়ের মাধ্যমেই দর্শক মন জয় করে নাই, তার ব্যক্তিগত চরিত্রটাও কতটা দুর্দান্ত, কতটা দারুণ পার্সোনালিটির মানুষ সেটা চলুন আমরা একটু দেখি। শুক্রবার 31 জানুয়ারি একটা ছবির প্রস্তাব পেয়েছি, বাপ্পারাজ বলতেছে। পাণ্ডুলিপি পড়ে দেখলাম বেড সিন আছে, বুঝতে পারছেন, অ্যাডাল্ট সিন আছে। এই বয়সে আমি কি বেড সিন করব? আরে বেটা, আগে দেখে আয় আমার আগের ছবিগুলা, আমি কি এই ধরনের একটা ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট ছিল। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়, চিন্তা করেন, সারাক্ষণই কানে বাজে লাইট ক্যামেরা অ্যাকশন, মিস করি শুটিং। তাই বলে কি এই ধরনের চরিত্রে করব? সমাজ নষ্ট করার অধিকার তো আমার নাই। কি বলবো, এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে বাপ্পারাজ, তারপর আমিন খান, এদেরকে ফিরিয়ে আনেন। ফিরিয়ে আনার মানে যদি হয় এরকম যে তাদের কাছে নিয়ে হচ্ছে ওই এমন সব চরিত্র নিয়ে গেলাম যেগুলো তাদের সাথে আসলে যায় না, সেই ফিরে আসা তো তাদের নিজেদের কাম্য না, তারা তো ফিরে আসবেন ওইভাবে। আমরা দর্শকরা তো তাদেরকে ওইভাবে দেখতে চাই না, আমরা দর্শকরা তাদেরকে তাদের মতো করে দেখতে চাই। একজন বাপ্পারাজের কেরিয়ারে কোনো অশ্লীল সিনেমা নাই, যতটুকু না থাকলেই নয় সেটুকু আছে আমার দেখা মতে। নায়করাজ রাজ্জাক, বাপ্পারাজ এরা একটা আদর্শের মধ্যে কাজ করে গেছে সব সময়, সারা জীবন। তো তার কাছে অশ্লীল কাজ নিয়ে পরিচালক প্রযোজকেরা যায়। তার মানে যে সমস্ত পরিচালক প্রযোজকেরা তাদের অফার দেয় বর্তমানে, তাদের সেন্স কোথায়? আসলে ন্যূনতম সেন্স নাই, তাদের এইটুকু ধারণা নাই যে আমি কার কাছে অফার নিয়ে যাচ্ছি। তো এটা খুবই দুঃখজনক। তো বাপ্পারাজ, তারপর আমিন খান, এরা আসলে ওই ধরনের কাজে ইনভলভ হবে না, যতই চেষ্টা যেই করুক না কেন। আর এই কারণেই মূলত আমরা আসলে বর্তমানে তাদেরকে কাজে দেখি না, সমস্যাটা এখানেই। অথচ দেখেন, সামান্য একটু ট্রেন্ডে চলে আসছে, আর সাথে সাথে বাপ্পারাজকে নিয়ে কিন্তু একটা কাজের ঘোষণা চলে আসছে। এটা খুবই দুঃখজনক
এরকম ট্রেন্ডে তো ভাই সবাই চলে আসবে না হুটহাট। তার মানে কি এতগুলা প্রতিভা এইভাবে পড়ে থাকবে, আমরাও দর্শকরা শুধু চাইবো যে অমুক ফিরে আসুক তমুক ফিরে আসুক, আপনারা ফিরেও আনবেন না, আবার মুখ দিয়ে বলবেন যে আমরা চলচ্চিত্রের উন্নতি চাই, আমাদের এখন নায়ক সংকট, হ্যান সংকট, ত্যান সংকট, সিনেমা হল বাঁচতেছে না। একমাত্র শাকিব খানকে ব্লেম করেন সবসময় যে শাকিব খান কেন বেশি বেশি সিনেমা করে না, শাকিব খান কেন বছরে একটা করে সিনেমা করবে। হ্যাঁ, তাহলে তো শাকিব খান চলচ্চিত্রের জন্য কিচ্ছুই করলো না। এই সমস্ত হাই হুতাশ বন্ধ করেন, বাপ্পারাজদের আবারও ফিরিয়ে আনেন, একসাথে চলচ্চিত্রটাকে আবারও গড়ে তুলেন। এই যে হল বন্ধ হয়ে যাচ্ছে কেন হচ্ছে? কারণ সিনেমা নাই। একটা সময় শাকিব খান একের পর এক সিনেমা করতে 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 বছরে 20টার বেশি সিনেমা করে ফেলছে। সেই সমস্ত সিনেমা কেন করছে সে? কারণ আপনাদের মতো গাঁজাখড়ি পরিচালকেরা যখন ভালো ভালো নায়কগুলারে বসায় রাখছেন, শাকিব খান একটু ট্রেন্ডে, শাকিব খানরে দিয়ে সিনেমা করলে সিনেমা চলে বইলা শাকিব খানরে ঠাইসা ধইরা সিনেমা করাইতে হবে, সেটা সিনেমা কোয়ালিটি থাকুক আর না থাকুক। অল্প সময় দিছেন, প্রপার একটা লুক আনার জন্য যতটুকু সময় দরকার সেইটুকু সময় শাকিব খানরে দেন নাই। এক বছরে 20টা-30টা করে সিনেমা হাতে ধরাই দিয়েছেন। বেচারা বুঝেও নাই ওই সময় যে আসলে এত এত সিনেমা যে করতেছি, পকেটে টাকা আসলেও একটা সময় গিয়ে এগুলোই আমার কাল হয়ে দাঁড়াবে। এত এত সিনেমার কারণে আমাকে সবাই বলবে যে ওর তো কোনো চয়েস নাই, ও তো সিনেমা করে চোখ বন্ধ করে খালি সিনেমায় সাইন করে। তো আসলে চলচ্চিত্র ধ্বংসের কারিগর হচ্ছেন আপনারাই, যারা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ করে থাকেন, বাংলাদেশের চলচ্চিত্রে টাকা ঢালেন। আপনারা নিজের স্বার্থে সবসময় কাজ করেছেন, চলচ্চিত্রের স্বার্থে কখনোই কাজ করেন নাই। যদি করতেন তাহলে আজকে বাপ্পারাজ হারা যেত না, আজকে বাপ্পারাজদের এত বছর পরে কামব্যাক করতে হতো না একটা ট্রেন্ডের মাধ্যমে, আজকে আমিন খান হারা যেত না, শাকিল খান হারা যেত না। শাকিল খানের সাথে আমার বাস্তবে একবার দেখা হয়েছিল একটা অফিসে, একটা প্রযোজনা সংস্থার অফিসে আর কি। ওইখানে শাকিল খান একটা কথা বলছিল যে এখন তো তোমাদের সময়, তোমরা কাজ করো, আমরা তো শেষ। তখন আমার মনে মনে খুব কষ্ট লাগছিল যে কিরে ভাই, ফিটনেসের দিক থেকে বলি, যে কোনো দিক থেকে বলি, এখনও তো সেরাদের সেরা ক্যামেরার সামনে দাঁড়াইলে, কিন্তু এরকম হতাশা, এরকম হতাশ চিত্তে সে যদি এই কথা বলে, তাহলে আমরা যারা নতুন আছি তারা কি বলবো, তারা কি করব? তাই তো নতুনরাও কিছুই করতে পারতেছে না। বাংলাদেশের চলচ্চিত্রে না আছে কোনো নতুন মুখের সন্ধানের মতন কোনো সিস্টেম নতুনদের নেওয়ার, আর না আছে কোনো ধরনের কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম। নতুন নতুন অভিনয় শিল্পী গড়ে উঠবে, তাদের জন্য না আছে কোনো ইনস্টিটিউট, কোনো কিছুই নাই। শুটিং করার জন্য নির্দিষ্ট কোনো শুটিং হাউস নাই, সিনেমা করার জন্য ফিল্ম ভ্যালি নাই। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াইছে যে এরা নতুন যারা আসবে, নতুনদেরও প্রপার ভাবে যত্ন নিবে না, আর পুরাতন যারা আছে তাদের দিকেও খেয়াল করবে না। এরা শুধু ট্রেন্ডের পেছনে গা ভাসায়, ট্রেন্ডের সাথে গা ভাসায়। প্রয়োজনে হচ্ছে যারা টিকটকে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তাদেরকে এনে দাঁড়া করে দেয় ক্যামেরার সামনে। যারা প্রপার অভিনয় শিল্পী তাদেরকে কেয়ার করে না, পাত্তা দেয় না। বিগত অনেকগুলো ইন্টারভিউ দেখলাম আমি, আমিন খানের ইন্টারভিউ দেখলাম। আমিন খান হতাশ চিত্তে বলতেছে যে, আফসোস করে বলতেছে যে আমরা হয়তো অভিনয় পারি না, এই জন্য আমাদেরকে ওইভাবে এখনকার প্রযোজক পরিচালকেরা ডাকে না। ডাকলেও দেখা গেছে এমন কোনো চরিত্র নিয়ে আসছে যেটা আমার পক্ষে সম্ভব না, আমার সাথে যায় না। এটা কি দুঃখজনক না? বাপ্পারাজ এই যে আজকে এই যে যেটা বললাম যে বাপ্পারাজের কাছেও এখন অশ্লীল একটা সিন যায় করার জন্য, অফার যায়। ব্যাপারটা কি হাস্যকর, এটা আসলে দুঃখজনক। সো বলবো যে যারা আসলে মেইন স্ট্রিমের পরিচালক প্রযোজক আছেন, যারা কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দর্শকদের মধ্যে এখনো একজন বাপ্পারাজ, একজন শাকিল খান, একজন আমিন খান, তারপর আরো বেশি বয়োজ্যেষ্ঠদের মধ্যে আহমেদ শরীফ, আরো এরকম আরো অনেকেই আছে, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। যদি বন্ধুরা তোমাদের নাম মনে পড়ে অবশ্যই মেনশন করো আজকের এই ভিডিওর নিচে কমেন্টে। এদেরকে আমরা অনেক মিস করি, এরকম অনেক শিল্পীরাই আছেন। আপনারা বেশি থেকে বেশি তাদেরকে স্ক্রিনে আনার চেষ্টা করুন। মনে রাখবেন, দর্শকের মনে কাজ দিয়েই একমাত্র জায়গা করে নেওয়া সম্ভব। কে টিকটকে ভাইরাল, কে কোন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল, এইগুলো দর্শক সাময়িকভাবে খাইলেও দর্শক কখনো এগুলো মন থেকে দেখে না, পছন্দ করে না। চলচ্চিত্র এবং চলচ্চিত্রের ভবিষ্যৎ যদি আপনারা সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সুন্দরের দিকেই মনোযোগ দিতে হবে। চলচ্চিত্রকে যদি বাঁচাতে হয়, তাহলে চলচ্চিত্রের সেই সমস্ত মানুষদের বাঁচাতে হবে, সেই সমস্ত মানুষদেরকে ফিরিয়ে আনতে হবে যে সমস্ত মানুষগুলা চলচ্চিত্রকে নিয়ে সত্যিকার অর্থেই ভাবে, যারা তাদের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে, যাদের জায়গাটা দর্শকের ওই জায়গায় আছে যেখানে সম্মান আছে, যেখানে ভালোবাসা আছে। তো আমি সিরিয়াসলি খুবই হ্যাপি, খুবই এক্সাইটেড বাপ্পারাজের আপকামিং এই ওয়েব সিরিজ নাকি ওয়েব ফিল্ম আমি জানি না, এটা নিয়ে। এটা নাম হচ্ছে রক্তঋণ। পরিচালনা করেছেন মোস্তফা খান শিহান। মোস্তফা খান শিহানের এর আগে কোনো ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম আমার দেখা হয় নাই। দেখছি কি না দেখি নাই। নাটক করেছেন এর আগে, সালহা খানম নাদিয়া আপুর সাথে একটা নাটক আমি দেখছিলাম ওনার। যাই হোক, ওনার জন্য শুভকামনা। আশা করছি এটা খুব ভালো কিছু হবে। দেখে মনে হচ্ছে যে ক্রাইম থ্রিলার জনরার একটা কন্টেন্ট হতে যাচ্ছে। একজন সাকাখোর প্রেমিক, আমাদের প্রিয় সেই সাকাখোর প্রেমিক, তাকে আমরা দেখতে পাবো কিন্তু এবার অ্যাকশন ঘরনার কোনো একটা কন্টেন্টে। তো বন্ধুরা, তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড, বাপ্পারাজকে তোমরা কতটা পছন্দ করো আর কি ভাবছো অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানাও।